আচ্ছা, তাহলে দেখেন যে আমরা একটু লিস্ট অফ হেডিংস করব রিডিং এর পার্ট। আচ্ছা, এই ফাইলটা আপনারা কোথায় পাবেন এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? এইখানে এই যে এই সবগুলো আছে। রিলেটিভ ক্লোজ এর ফাইলটা একটু ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? এটা বেসিক ফাইলের ভেতর পাবেন। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা একটা লিস্ট অফ হেডিংস করতে চাচ্ছি। লিস্ট অফ হেডিংস কি? আমাদের কিছু হেডিংস থাকবে, কিছু শিরোনাম থাকবে, লিস্ট আকারে থাকবে। তো আমাদেরকে বের করতে হবে যে কোন প্যারাগ্রাফের আসলে কোন হেডিংসটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সুইটেবল। তাহলে এটাই আমরা বের করব যে কোন প্যারাগ্রাফের কোন হেডিংসটা আসলে ম্যাচ করে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, তার আগে আমরা একটু দেখে নিই লিস্ট অফ হেডিংসটা আসলে কিভাবে আমরা করতে পারি। সো দেখেন যে লিস্ট অফ হেডিংসে হরহামেশা কিছু আপনাকে ট্র্যাপ দেয়, যেমন হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন যে একটি ট্র্যাপ বা ফাঁদ, কিন্তু তার সাথে সিনোনিম থাকলে আবার ওটাই অ্যান্সার হবে। অর্থাৎ এখানে আপনি এমন কিছু পেতে পারেন এই লিস্ট অফ হেডিংসে, এমন কিছু ওয়ার্ড থাকবে যেটা কিনা আপনার প্যাসেজেও থাকবে। ঠিক আছে, যেমন এখানে প্যাসেজে প্যারাগুলো, এ প্যারা, এই প্যারার ভিতরে এমন কিছু ওয়ার্ড আছে যেটা আপনার এইটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এবং আপনি মনে করতেছেন যে খুব ইজিলি মিলে যাচ্ছে। তো এটা একটা ট্র্যাপ হতে পারে, ঠিক আছে? এটা আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। এখন আপনি শুধু মিলাবেন যে সিনোনিম মেলছে কিনা, কারণ রিডিং তারা এটাই টেস্ট করতে চাচ্ছে যে আপনি সিনোনিম ধরতে পারছেন কিনা। আর এটা এটাই আসলে তারা চেক করতেছে। সো এই জন্য বলবো যে আপনি যদি হুবহু শব্দ মিলে যায় আগেই মিলাই দিয়েন না, ওইটা আপনি মনে মনে রাখেন। কিন্তু যখন দেখবেন যে সিনোনিম মিলাইতে পারছেন তখন আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ হুবহু শব্দ ওইটা অ্যান্সার বেশিরভাগই হবে না, কারণ ওইটা এত সহজে তারা এটা দিবে না যে আপনি এটা চোখের দেখায় ধরে ফেলেন, এরকম দিবে না, ঠিক আছে? সো এটা মনে রাখবেন যে হুবহু শব্দ মিলে গেলে এটা ট্র্যাপ বা ফাঁদ, ঠিক আছে? তো বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা ভুলে যায়, এটা যতই আমি বলি এটা ভুলে যান, তারপরে ওইটা অ্যান্সার দিয়ে দেন, তখন কিন্তু ভুল হয়। ঠিক আছে, এরপর দেখেন যে প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টু এর প্রথম 2-3 লাইনেই 80% উত্তর থাকে। সো লিস্ট অফ হেডিং যদি আপনার প্যাসেজ ওয়ান থেকে আসে বা টু থেকে আসে, তাহলে দেখবেন যে যেই প্যারাগুলো আছে প্যারার প্রথম 2-3 লাইনের ভেতরেই মোস্ট অফ দ্য অ্যান্সার লোকায় থাকে, ঠিক আছে? আর যদি প্যাসেজ থ্রি থেকে আসে, এটা একটু হার্ড প্যাসেজ, তো সেই ক্ষেত্রে আপনার শেষের 2-3 লাইনে আপনি বেশিরভাগই উত্তর পাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন অ্যান্সারগুলো খুঁজতে যাবেন তখন হয়তো শেষের দিকে থাকবে। আর প্যাসেজ ওয়ান এবং টু একটু কম হার্ড করবে, যার কারণে এটা প্রথম দিকেই অ্যান্সার পেয়ে যাবেন, বেশি সময় নষ্ট করবে না। এইটা আপনার সময় নষ্ট করতে পারে, কারণ এটা শেষের দিকে যেহেতু থাকে, এই জন্য মাথায় রাখবেন এগুলা। এরপরে দেখেন যে প্রথমটা কখনো প্রথম হেডিংস হবেই না, অর্থাৎ আপনি প্যারাগ্রাফ এ এ যখন পড়তেছেন, এর জন্য কখনো 1 নাম্বারটা উত্তর হবে না। আবার ঠিক বি এর জন্য কখনো 2 নাম্বারটা উত্তর হবে না। আবার সি এর জন্য 3 নাম্বারটা হবে না। এখন এরকমও আবার তারা দিতে পারে যে আপনার মনে হতে পারে যে এ নাম্বার তো এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে দিব না কেন। এটা ওইরকমই দিবে তারা, আপনার মনে হতে পারে যে এরকম তো মিলে যাচ্ছে, আপনার বি নাম্বারটা মনে হচ্ছে যে এটার সঙ্গে মিলে যাবে, এরকম করেই তারা প্রশ্ন তৈরি করেছে, ঠিক আছে? তো এইগুলো এগুলো আপনারা একটু এড়িয়ে চলবেন, ঠিক আছে? অর্থাৎ প্রথমটা কখনোই দিবেন না, অর্থাৎ আপনি সিরিয়াল ভাবে কখনোই এইভাবে উত্তর পাবেন না, ঠিক আছে? 14 এর জন্য এইটা, বি এর জন্য এটা, যদি এরকম হয় যে আপনার মনে হচ্ছে যে সি এর জন্য তো 3 নাম্বারটা কারেক্ট মনে হচ্ছে আপনার, তাহলে বুঝবেন যে কোথাও একটা ভুল হচ্ছে আপনার, ঠিক আছে? ভালো করে দেখবেন তখন। এরপরে দেখেন যে ইলিমিনেশন বা বাছাই পদ্ধতিতে সবগুলো উত্তরই আমরা সঠিক করতে পারবো, ঠিক আছে? ইলিমিনেশন কি? আমরা এক একটা করে বাদ দিতে পারবো। লিস্ট অফ হেডিংস এর মূল নিয়মটাই আসলে এলিমিনেশন পদ্ধতি, ঠিক আছে? কেমন? কারণ এইখান থেকে সমস্ত কিওয়ার্ড আসলে আপনি মাথায় রাখবেন। এরপরে আপনি যখন একটা প্যারা স্ক্যান করলেন বা দেখলেন, অবজার্ভ করলেন, সাপোজ এই নাম্বার প্যারাটা আপনার অবজার্ভ করা হয়ে গেছে, এখন এসে আপনি দেখেন যে এটা কি আসলেই 1 নাম্বারটা হবেই না, যেটা আসলে একেবারেই হবে না সেটা বোঝা যাবে, যেটা তো এরকম কোনো কথা বলেইনি, তাহলে সেগুলো বাদ দিতে দিতে মনে হয় যে আপনি যদি মনে হয় এটা হচ্ছে কাছাকাছি, তাহলে এটা আপনি অ্যান্সার হিসেবে লিখে নেন, ঠিক আছে? মানে আপনাকে আসলে বাদ দেওয়া শিখতে হবে। মেন কথা যে অনেকগুলো অপশন, তো তো অনেকগুলো অপশন যদি আপনি বাদ দেওয়া শিখে যেতে পারেন তাহলেই সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন। তো বাদ দিবেন কিভাবে?
যে মেইন মেইন আইডিয়াগুলো আপনি একটু দাগালেন, ঠিক আছে, যে এখানে এই কথা বলছে, তো এই কথাগুলো তো আমি এইখানে কখনোই পাইনি, এক নাম্বারের সঙ্গে মিলতেছেই না, বা দুইয়ের কোনো তথ্যই ওখানে পাইনি, তিনের কোনো তথ্যই পাইনি। তো যেটার সঙ্গে পেয়েছেন, সাপোজ এটার সঙ্গে একটু কাছাকাছি যাচ্ছে, তাহলে এটা দিয়ে দেন, বা এটার সঙ্গে কাছাকাছি যাচ্ছে দিয়ে দেন, ঠিক আছে। তো যেটা আসলে কাছাকাছি যাবে সেটাই আপনি অ্যান্সার হিসেবে দিবেন, আর বাদ বাকিগুলো বাদ দিবেন, সবসময় বাদ দেওয়ার লাইনে থাকবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার দেখেন যে যদি কিছুই বুঝতে না পারি তাহলে পরেরটা করবো, এতে করে ভুলও কম হবে আর সময়ও বাঁচবে। তো অনেক সময় আপনার এরকম দিতে পারে যে আপনি এ নাম্বার এবং বি নাম্বার খুব দ্রুত মিলাই ফেললেন, সি নাম্বারটা মিলাইতে গিয়ে আপনার অনেক সময় চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। তখন বুঝে নেবেন যে ওইটা একটু হার্ড, এটার উপর টাইম না কাটিয়ে আপনি ডি নাম্বারটা করে ফেলেন, ই নাম্বার করে ফেলেন, এফ করে ফেলেন। এরপরে এসে দেখবেন যে অনেকগুলো অপশন যখন কাটা হয়ে যাবে, কারণ এগুলো করে ফেলছেন অলরেডি, শিওর আপনি এগুলা, তখন সি নাম্বারটা এমনিতেই বেরিয়ে যাবে। কারণ স- হয়তো সি নাম্বারটা একটু হার্ড রেখেছিল তারা, এরপরেগুলো হয়তো আবার একটু ইজি পাইছেন, ঠিক আছে। তো ইজিগুলো আগে করে ফেলতে হবে, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে। ইজিগুলো আগে করে বেরিয়ে যেতে হবে আপনার, দেখবেন যে পরবর্তীতে এমনিতেই অপশনগুলো কমে আসছে, তখন অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার ওয়াই বিং বোর্ড, এই নামে থাকবে এই ফাইলটা, এই নামে থাকবে ওয়াই বিং বোর্ড। তাহলে আপনারা দেখেন, তাহলে প্রথম কাজ কি, লিস্ট অফ হেডিং যখন আপনার কোয়েশ্চেনটা সলভ করবেন, প্রথম কাজ হচ্ছে এখান থেকে ভালো করে বোঝা, প্রত্যেকটা বিষয় আসলে প্রশ্নটাই বোঝা, প্রশ্ন বুঝতে পারলে আপনার কাছে ইজি হয়ে যাবে। সবসময় রিডিংটা বুঝবেন যে এত কিছু বোঝার দরকার নেই, এগুলো একদম মনে করেন যে ফাউল, এগুলো তো এত সব পড়া যাবে না, ঠিক আছে, এত সব পড়তেও পারবেন না, পড়লেও মনে থাকবে না। এই জন্য ওইগুলোর উপরে একদমই চিন্তা করবেন না যে এত এত ভোকাবুলারি তো আমি পারি না, কিভাবে কি পড়বো, এগুলো একদমই মাথায় আনবেন না। আপনি শুধু দেখবেন যে প্রশ্নটা বুঝতেছেন কিনা, আর প্রশ্নটা কিন্তু সহজ ভাষাতেই বলা থাকে। আমি যদি আপনাদেরকে একটু স্ক্যান করতে বলি যে এইখান থেকে এমন কোনো ওয়ার্ড আছে যেটা আপনার অজানা, আপনি কিন্তু খুব কম ওয়ার্ডই এরকম আছে যেটা আপনার অজানা, কারণ মোস্ট অফ দ্য ওয়ার্ড আপনি জানেন, এখান থেকে মোস্ট অফ দ্য ওয়ার্ডই কিন্তু আপনার জানা আছে, ঠিক আছে। তাহলে দেখেন যে দ্য প্রোডাক্টিভ আউটকাম, দ্য প্রোডাক্টিভ মানে কি, ফলপ্রসূ একটা আউটকাম মানে রেজাল্ট, দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। তো বোর্ডম, আচ্ছা আজকে আমাদের টপিক কি দেখেন, টপিকটাই হলো বোর্ড হওয়া বা একাকিত্ব বা একঘেয়েমি, এরকম কিছু, ঠিক আছে। তো বোর্ডম স্টিমুলেটিং অ্যান্ড ইউজফুল টু, মানে বোর্ডমের ভালো দিকগুলো এখানে বর্ণনা করবে, ঠিক আছে, এটা যে উপকারী আছে সেটা নিয়েও বলবে। তাহলে প্রোডাক্টিভ আউটকাম, বোর্ডম থেকে ভালো একটা ফলাফলও পাওয়া যেতে পারে। বোর্ডম তো একটা খারাপ জিনিস, মানে একঘেয়েমি এটার অবশ্যই একটা নেগেটিভ জিনিস। তো এখান থেকেও প্রোডাক্টিভ আউটকামও পাওয়া যেতে পারে, যদি দেখেন যে কোনো প্যারাতে এরকম কিছু বলা হয় যে বোর্ডম থেকেও ভালো কিছু আসতেছে বা পজিটিভ কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাহলে সেই প্যারার সঙ্গে এটা আপনি ম্যাচ করে দিবেন। এরপরে দেখেন হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট, মানে আটকাতে, বোর্ডমটা আটকাতে টিচাররা কি করতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যে যদি কোনো প্যারাতে টিচারের নাম থাকে, টিচার্স এর কোনো কথাবার্তা থাকে, তাহলে সেই প্যারা আপনি চোখ বন্ধ করে এটার সঙ্গে দিতে পারেন, ঠিক আছে। এখন কিভাবে, যে টিচার্সদের কোনো এক্সাম্পল দিতে পারে, সিনোনিম আকারে দিতে পারে, ঠিক আছে। আর হুবহু থাকলে তো আসলে একটু আপনাকে নড়ে চড়ে বসতে হবে, সরাসরি আগেই দিবেন না, আগে দেখবেন যে এর সঙ্গে কোনো মূল মিনিং মিল আছে কিনা। যদি টিচার্সের নাম ইজিলি আপনি পেয়ে যান, তাহলে দেখবেন যে এই কথাটা পাচ্ছেন কিনা, ঠিক আছে, প্রিভেন্টের কোনো কথা বলছে কিনা। এই জন্য আমি বলেছি যে হুবহু শব্দ থাকলে আগেই আপনারা দিয়ে দিবেন না, ঠিক আছে, ওটা ট্র্যাপও হতে পারে। এই জন্য টিচার্সের নাম আপনি ইজিলি পেয়ে গেলেন, তখন দিয়ে দিলেন, এরকম না। আমি বলতেছি যে যদি এটা পান তাহলে আপনি পরেরটুকু চেক করে ফেলেন, ঠিক আছে, এভাবে। আচ্ছা, এরপর দেখেন যে এ নিউ এক্সপ্লেনেশন, একটা নতুন ধরনের ব্যাখ্যা, অ্যান্ড আর একটা বলছে নিউ কিউর ফর বোর্ডম। বোর্ডম কি, একঘেয়েমিতার জন্য একটা নতুন ব্যাখ্যা এবং নতুন একটা নিরাময়, নিরাময় মানে কি, এড়ানো, বোর্ডম থেকে মুক্তির উপায়,
এরকম কিছু বলবে। তাহলে নতুন কোনো ব্যাখ্যা, আরও একটা জিনিস বলেছে, নতুন কোনো উপায় বা কিউর বা নিরাময়ের কোনো উপায় আছে কিনা, সেই বিষয়টা যদি আপনি পান, এই দুইটা বিষয় যদি আপনি কোনো প্যারাতে পান, তো সেই প্যারার সঙ্গে এটা ম্যাচ করে দিবেন। এরপর বলছে প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তাহলে এইখান থেকে আপনার কোন ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বলেন তো? প্রবলেম উইথ সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তাহলে প্রবলেমস মানে সমস্যা, এগুলো সিনোনিম বলতে পারে। উইথ এ সায়েন্টিফিক, এটা নিতে পারেন যে বৈজ্ঞানিক কোনো পদক্ষেপ। তাহলে যদি কোনো প্যারাতে আপনি বৈজ্ঞানিক পদক্ষেপের কথা দেখতে পান বা সায়েন্টিফিকের কোনো আলোচনা দেখতে পান, তাহলে সেই প্যারার সঙ্গে আপনি এটা ম্যাচ করতে পারেন। কিন্তু এটা তো হুবহু বলবে না, হয়তো সিনোনিম আকারে বলবে। ঠিক আছে? প্রবলেমের কোনো সিনোনিম বলতে পারে। প্রবলেম মানে কি? সমস্যা, ডিফিকাল্ট সমস্যা, ঠিক আছে, চ্যালেঞ্জ, প্রবলেম একই জিনিস। এরপরে দেখেন যে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডম। তাহলে এইখানে আমরা একটা পেলাম যে পজিটিভ তথ্য, যে বোরডম থেকে ভালো কোনো রেজাল্ট পেলে এটা দিব, আর একটা ডেঞ্জারের কোনো কথা থাকলে আমরা এটা দিব। মানে বোরডম থেকে একটা খারাপ জিনিস বা নেগেটিভ কোনো জিনিসের উৎপত্তি যদি পাই, তাহলে আমরা এই ওই প্যারার সঙ্গে এটা দিয়ে দিব। পজিটিভ পেলে এটা, নেগেটিভ পেলে এটা। এরপরে বলা হচ্ছে যে ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোরডম। তো ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিভাগ, ফর ফিলিংস মানে অনুভূতি। ঠিক আছে? ক্লাসিফিকেশন ফর ফিলিংস, এই অনুভূতিটা। ক্রিয়েটিং মানে কি? তৈরি করা, সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফিলিংস। ফিলিংসের যদি কোনো শ্রেণীবিভাগ দেখেন, কোনো প্যারাতে যদি ফিলিংসের কোনো শ্রেণীবিভাগ দেখেন, তো সেই প্যারার সঙ্গে আপনি ওইটা ম্যাচ করে দিবেন। ঠিক আছে? আমি আসলে মানে ক্লিয়ার করে দিচ্ছি, আপনি নিজে নিজে এই প্রশ্নটা করবেন যে আমি কোনো ফিলিংসের ক্লাসিফিকেশন দেখতে পাবো কি না। যদি পান তাহলে ওটার সঙ্গে এটা দিয়ে দিবেন। এজ গ্রুপস মাস সরি মোস্ট এফেক্টেড বাই বোরডম। তাহলে এজ গ্রুপ কোন ধরনের, আপনি যদি কোনো প্যারাতে দেখেন যে এই অমুক শ্রেণীর লোকেরা বেশি এফেক্ট হচ্ছে, বা এই ধরনের লোকেরা বা এই ধরনের বয়সের লোকেরা বেশি এফেক্ট হচ্ছে, এরকম কোনো কথা যদি পান তাইলে এটা দিয়ে দিবেন। আর আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডম, আইডেন্টিফাইং মানে কি? এই দুইটা কিন্তু আলাদা কথা। আইডেন্টিফাইং দোজ মানে তাদেরকে আইডেন্টিফাই করা, যে কারা বেশি বোরডমে আসক্ত হয়ে যাচ্ছে বা একঘেয়েমিতায় পড়ে যাচ্ছে বা বোরডমে এফেক্ট হচ্ছে। তাহলে মোস্ট এফেক্টেড দুইটাতেই বলেছে, কিন্তু এজ গ্রুপস আর আইডেন্টিফাইং দোজ, তাহলে একটা হলো এজ গ্রুপরা এফেক্ট হচ্ছে এরকম কথা থাকবে, অথবা যে আইডেন্টিফাই করা হচ্ছে যে কারা বেশি এফেক্ট হচ্ছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হলো সরাসরি বলে দিয়েছে যে, হয়তো বলবে যে 40 থেকে 30 বছরের লোকেরা, সরি 30 থেকে 40 বছরের লোকেরা বেশি এফেক্ট হয়, বা শিশুরা বেশি এফেক্ট হয়, বা আপনার মধ্যবয়স্ক বা আপনার এরকম একটা এজ গ্রুপ করে দিবে, তারা বেশি এফেক্ট হয়। তাহলে সেরকম কোনো তথ্য পেলে আপনি এটা দিবেন। আর যদি দেখেন যে না, যে না, কারা বেশি এফেক্ট হচ্ছে এইটা আইডেন্টিফাই করা হচ্ছে বা এটা খোঁজা হচ্ছে বা এটা জানার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে, তাহলে সেটার জন্য আপনি এটা দিয়ে দিবেন। তাহলে কি কি পেলাম আমরা? প্রোডাক্টিভ আউটকাম যদি পজিটিভ তথ্য হয় এটা, টিচারদের কোনো তথ্য বলে এটা, নতুন কোনো এক্সপ্লেনেশন পেলে এটা, সায়েন্টিফিক কোনো পদক্ষেপ পেলে এটা, যদি নেগেটিভ কোনো তথ্য পাই আমরা, ডেঞ্জার এরকম কোনো তথ্য পাই তাহলে এটা, আর যদি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ পাই তাহলে এটা, এজ গ্রুপ যারা এফেক্ট হচ্ছে এটা, আর যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে তাহলে এইটা। ঠিক আছে? কিন্তু এইখানে দেখেন প্রত্যেকটারই অ্যান্সার হবে এরকম কোনো কথা নেই, কারণ এখানে কয়টা আছে? সাত, আটটা আছে, আর এখানে কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে দুইটা অতিরিক্ত হেডিংস কিন্তু এখানে আছে, দুইটা অতিরিক্ত হেডিংস এখানে আছে, যেটা আসলে আমাদের এখন জানার দরকার নেই যে কোন দুইটা, ওই দুইটা এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি একটু করাচ্ছি, দেখেন এটা আমরা একটু দ্রুত করে ফেলবো। আজকে শুধু রিডিংটাই দেখাবো। ঠিক আছে? যেমন দেখেন এই নাম্বারটা কি বলা হচ্ছে, যে এখান থেকে যদি আমরা একটু ক্লিয়ারলি দেখি দ্রুত করে, ঠিক আছে, প্রথম দিকে আমরা খেয়াল করি ভালো করে, প্রথম দিকে তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ। উই অল নো হাউ ইট ফিলস, এটাকে হাইপেন দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে?
তাহলে এই লাইনটা আসলে এই লাইনটারই কথা, ঠিক আছে, আমরা কি ফিল করি, ঠিক আছে, সেটা বলতেছে। বাট ডিফাইনিং বোরডম, যে বোরডমটাকে যদি ডিফাইন করতে যাই, সেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইট ক্যান বি স্টাডিড, মানে গবেষণা করা যায়, ইন দ্য ল্যাব, ল্যাবে, হ্যাজ প্রুভ ডিফিকাল্ট, তো ল্যাবে প্রমাণ করা এটা ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে এইখানে একটা তথ্য কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। প্রথম দুই লাইনে কি পেলাম, যে এটা বলতেছে বোর্ডমটাকে ডিফাইন করা ল্যাবে প্রমাণ করা কঠিন। এখন ডিফিকাল্ট বা চ্যালেঞ্জ এইসব রিলেটেড থাকলে একটু আপনাকে ভাবতে হবে, ঠিক আছে। ডিফিকাল্ট বলতে এরকম কোনো কিছু তথ্য পেয়েছি কিনা, দেখেন প্রবলেম মানেই হচ্ছে সমস্যা, ডিফিকাল্ট মানে সমস্যা, ঠিক আছে, কঠিন বা সমস্যা, এটাই চ্যালেঞ্জ, একই কথা। উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচটা আপনি কিভাবে দেখবেন, এটা কিন্তু সায়েন্টিফিক বলতে এই যে ল্যাবের কথা বলছে, ল্যাবে এটা প্রমাণ করাটা কি হবে, ডিফিকাল্ট হবে, প্রুভ করা কঠিন হবে, কঠিন। সো সেই বিষয়টা বলা হচ্ছে, সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম, সো প্রবলেমস উইথ সায়েন্টিফিক অ্যাপ্রোচ, আর প্রবলেম মানে ডিফিকাল্ট, আর ল্যাব, ল্যাবে প্রমাণ করাটা ডিফিকাল্ট বা প্রবলেম, সেই কথাটা বলেছে। তাহলে আপনি প্রথম যেই তথ্যটা আছে এটা এ নাম্বারের সঙ্গে ম্যাচ করছে, তাহলে আই এবং ভি আমি 14 নম্বরে লিখে দিব আই ভি, ঠিক আছে, রোমান সংখ্যা 4 এটা। তাহলে এটা আমাদের কমপ্লিট, কারণ আমরা দেখলাম যে প্রবলেম এবং ডিফিকাল্টির একটা সিনোনিম পেলাম, ঠিক আছে। আর ল্যাব বলতেই হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, গবেষণা, স্টাডি, ঠিক আছে। এটা আর পড়ার দরকার নেই, যেহেতু অ্যান্সার আপনি পেয়ে যাবেন, এটা আর পড়ার দরকার নেই। বি নাম্বারটা দেখেন, বি নাম্বারে বলছে বাই আস্কিং পিপুল অ্যাবাউট দ্যার এক্সপিরিয়েন্স বোর্ডম টমাস গোডস দ্য টিম ইউনিভার্সিটি জার্মানি আইডেন্টিফাই করেছে 5 ডিস্টিং টাইপ। এই যে ক্লোনের পরে অ্যান্সার থাকে, এটা মাথায় রাখবেন, ক্লোনের পরে অ্যান্সার থাকে, ঠিক আছে। তাহলে এটা বলতেছে যে রিসেন্টলি আইডেন্টিফাই করা হয়েছে 5টা স্বতন্ত্র বৈশিষ্ট্যের, একটা হলো ইনডিফারেন্ট উদাসীন, ক্যালিব্রেটিং এটা উদাসীন, রিয়াকশন রিয়াক্টেন্ট অ্যাপাথেটিক মন খারাপ, ঠিক আছে। তো সব কিছুর একটা 5টা ডিফারেন্ট ডিফারেন্ট কি করেছে, আইডেন্টিফাই করেছে। এখন এটাকে কি হিসেবে করা যায়, 5টা গ্রুপ যদি বলি, গ্রুপ করা যায় বা, আচ্ছা আপনারা যদি দেখেন এখানে, যে এখানে টিচারদের কোনো কথা বলা হচ্ছে না, প্রোডাক্টিভ আউটকামের কোনো কথা নেই, নিউ এক্সপ্লেনেশনের কোনো কথা নেই, ডেঞ্জারের কোনো তথ্য এখানে নেই। তাহলে এখানে ফিলিংসের কথা আছে, বুঝছেন, ইনডিফারেন্ট মানে কি, উদাসীন, তারপরে অ্যাপাথেটিক মানে মন খারাপ, সবই কিন্তু ফিলিংস। তাহলে এখানে ক্লাসিফিকেশন করেছে, বুঝছেন, তাহলে ক্লাসিফিকেশন ফর ফিলিংস, তাহলে এটা কিন্তু 6 নাম্বারে আছে, যার কারণে আমরা এটা দিতে পারি, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস ফর বোর্ডম, বোর্ডম তো প্রত্যেকটাতেই বলবে। তাহলে 6 হলো আমার এখানে অ্যান্সার। ওকে, তাহলে দেখেন প্রথম দিকে এগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে, প্রথম দিকের লাইনগুলো গুরুত্বপূর্ণ। এরপর দেখেন সি নাম্বারটা দেখেন, সাইকোলজিস্ট স্যান্ডি ম্যান ইউনিভার্সিটি, আচ্ছা, অল ইমোশনস রিজন ইনক্লুডিং বোর্ডম, শি সেজ ম্যান এজ এ ম্যান হ্যাজ ফাউন্ড দ্যাট বিইং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। আচ্ছা, এগুলো একটু আপনাদেরকে একটু বলে দিই, এই যে ফাউন্ড দ্যাট বা স্টাডিড, শোজ দ্যাট, ফাউন্ড দ্যাট, তারপরে ক্লোন, ঠিক আছে, এইগুলোর পরে কিন্তু আপনি উত্তর পাবেন, ঠিক আছে। ক্লোনের পরে থাকবে, তারপরে ফাউন্ড দ্যাট, রিসার্চ শোজ দ্যাট, স্টাডি শোজ দ্যাট, ঠিক আছে, তারপরে প্রুভ দ্যাট, এগ্রিড, আর্গুড দ্যাট, এই তথ্যগুলোর পরে কিন্তু উত্তর থাকে। তাহলে এটা বলছে ম্যান, একটা ব্যক্তি কি পেয়েছে, ফাউন্ড দেখে পেয়েছে বা রেজাল্ট পেয়েছে যে বিইং বোর্ড আমাদেরকে একঘেয়েমিতা কি করে তোলে, আরো ক্রিয়েটিভ করে তোলে। তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? সাপোজ মনে করেন যে মোস্ট অফ দ্য, আপনি যদি সায়েন্টিস্টদের কথা বলি, বিজ্ঞানীদের কথা বলি, তারা কিন্তু একাকী থাকতো, মানে একাকী গবেষণা করতে ভালোবাসে বা একাকী থাকতে ভালো ভাবতে ভালোবাসে। তারা কিন্তু সায়েন্টিফিক ইয়ে হয়, সায়েন্সে যারা কাজ করে বা সায়েন্টিস্ট হয়,
ঠিক আছে, তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম একাই থাকতো। সো এটাই বলতেছে হয়তো যে ম্যান হ্যাজ ফাউন্ড দ্যাট বিইং বোর্ড, বোর্ড আমাদেরকে আরো ক্রিয়েটিভ করে তোলে বা আমাদের চিন্তা শক্তিকে আরো দ্বিগুণ করে তোলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথাটার উপর ভিত্তি করে যদি আমি যাই, আর যদি একটু পড়তে চান পড়ে ফেলবেন, কিন্তু ম্যান ফাউন্ড দ্যাট পিপুল হ্যাড বিন মেড ফিল বোর্ড কপিং নাম্বার অফ ফোন বুক, একটু পড়তে পারেন, চাইলে পড়তে পারেন। ঠিক আছে। ইনফ্যাক্ট শি গোজ টু সাজেস্ট দ্যাট শি শুড বাই বাস্কেট। আচ্ছা, এগুলো তো লাস্টে অতিরিক্ত একটু উদাহরণ দিচ্ছে এই আর কি। তো মূল কথা যে বিইং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। ঠিক আছে। তাহলে এইটার একটা প্রমাণ দিতে গেলে তার একটা উক্তি এখানে আনছে। ঠিক আছে। ওকে। তাহলে এই কথাটা আমাদের যে ক্রিয়েটিভ করে তোলে, এটা কি খারাপ না ভালো? এটা কি ডেঞ্জারের কথা বললো? না। তাহলে এটা অবশ্যই এটা পজিটিভ তথ্য দিল। তাহলে আমি কি দিব? আই নাম্বারটা হলো অ্যান্সার হিসেবে দিতে পারি। তাহলে এখানে আমি সি নাম্বারটা আই দিয়ে দিচ্ছি অ্যান্সার। ওকে। এরপরে দেখেন যে সাইকোলজি জন এ স্টুডেন্ট আরও একটা ব্যক্তিকে বলতে হচ্ছে, ইফ ইউ আর ইন মাই মাইন্ড বাই ডেফিনেশন বোর্ডম। আচ্ছা, দেখেন, দ্যাট ডাজন্ট নেসেসারি মিন দ্যাট অ্যাডাপটিভ ব্যাডস। আচ্ছা, পেইন ইজ অ্যাডাপটিভ। আচ্ছা, পেইনের কথা বলতেছে, পেইন, ব্যথা। ইফ উই ডিডন্ট হ্যাভ ফিজিক্যাল পেইন ব্যাড থিংস উড হ্যাপেন টু আস। আচ্ছা, ডাজ দ্যাট মিন দ্যাট শুড অ্যাক্টিভলি কজ পেইন? আচ্ছা, পেইন নিয়ে কথা বলতেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে দেখেন যে পেইনফুলি, স্লোলি, এফোর্টস, পারহ্যাপস, ওরিংলি। আচ্ছা, সবই কিন্তু নেগেটিভ তথ্য, বুঝছেন? সব তথ্য কিন্তু নেগেটিভ তথ্য আমরা এখানে খুঁজে পাচ্ছি। তাহলে ফিল ওর্স আমাদেরকে আরো খারাপ দিকে নিয়ে যায়। ঠিক আছে। তারপরে চিন্তা করায়, তারপরে অ্যান্ড নো লঙ্গার কেয়ার, মানে সবই কিন্তু আসলে নেগেটিভ তথ্য। অর্থাৎ এখানে একটা ডেঞ্জারের তথ্য কিন্তু আসতেছে বা ভেসে আসতেছে, যে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম। তাহলে বোর্ডম থেকে কি কি উৎপত্তি হতে পারে? টক্সিক। আচ্ছা, সব কিছু আসলে বিপরীত তথ্য এখানে বলতেছে বা নেগেটিভ তথ্য বলতেছে। তাহলে কি বলবো, যে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, তো ডেঞ্জারের ভিতরে সব কিছু আমরা নেগেটিভ তথ্য ঢুকাই দিলাম। ঠিক আছে। তাহলে এটা হতে পারে। তাহলে আপনি ডি নাম্বারটা ভি দিয়ে দেন। ঠিক আছে। এরপরে ই নাম্বারটা দেখেন, ই নাম্বার বলা হচ্ছে কি, যে ইজ টু টিম নাও অ্যাটেনশন ইজ টু ইটস ইয়ারলি board pawns. Okay, linked variety traits. People are motivated by pleasure suffer particularly badly. আবার দেখেন যে এইখানে যে ডেঞ্জার ওয়ার্ডটা কিন্তু হুবহু পেয়ে গেছেন, তো এইখানে আবার দেখে এই ডেঞ্জারের সঙ্গে মিলাইতে যাবেন না, কারণ হুবহু ওয়ার্ড অনেক সময় ওইটা হবে না। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো একটু বাদ দিয়ে দেন, আপনি দেখবেন যে মূল তথ্য বা ইনার মিনিং মিলছে কিনা। ঠিক আছে। কারণ এটা তারা দিছেই যে ওই জন্য যে আপনি যাতে ওইখানে মিলিয়ে ফেলেন। আচ্ছা, এখানে বলছে ওয়ার্কিং উইথ টিনেজার দে হ্যাভ ফাউন্ড দ্যাট দোজ হু অ্যাপ্রোচ বোরিং সিচুয়েশন, ইন আদার ওয়ার্ডস বোরিং ক্যান গেট স্টাক এনিওয়ে। আচ্ছা, এখানে আসলে বলছে মোর এভিডেন্স দ্যাট বোরডম হ্যাজ ডেট্রিমেন্টাল এফেক্ট, খারাপ এফেক্টটাই কাম ফ্রম স্টাডিজ অ্যান্ড পিপুল হু মানে দেখেন, যারা আসলে মোর অর লেস প্রোন টু বোরডম, তাহলে ইট সিমস দোজ হু আর বোর ইজিলি ফেস পুরার প্রসপেক্ট এডুকেশন দ্যার কেরিয়ার ইভেন জেনারেল। আচ্ছা, আর এখানে বলছে ওয়ার্কিং উইথ টিনেজার, তো টিনেজারদের সঙ্গে কাজ করে তারা এই বিষয়গুলো দেখতে পেয়েছে। সেই বিষয়টা কি? সেটা হলো আপনার এই যেখানে যে খারাপ বা ক্ষতিকর যে দিকটা আছে সেটা গবেষণায় দেখা গিয়েছে। ঠিক আছে। স্টাডিজ অফ পিপল, আমি বলেছিলাম যে এইগুলোর পরে কিন্তু আপনারা অ্যান্সার পেতে পারেন। পিপুল হু আর মোর, তাহলে এটাই আপনার অ্যান্সার, যে দেখেন যারা আসলে যেসব ব্যক্তিরা আসলে আহ, বেশি ঢুকে পড়ে বোর্ডম কেন হয়,
যারা আসলে ইজিলি ইয়ে করে আপনার লাইফ কেরিয়ার ইভেন জেনারেল থিংস নিয়ে ভাবে, ঠিক আছে? তো তারাই কিন্তু আসলে বেশি একাকিত্বে ভোগে, ঠিক আছে? তো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। তাহলে এই কথাটার সঙ্গে আপনি দিতে পারেন যে এজ গ্রুপ, এখানে এজ গ্রুপ দিতে পারেন অনেকেই, যেহেতু টিনেজার দেখছেন। কিন্তু টিনেজাররা যে এফেক্ট হচ্ছে এটা কিন্তু বলেনি, ঠিক আছে? মোস্ট এফেক্টেড বাই বোরডম এটা বলেনি, বলছে যে কারা আসলে বোরডমে ঝুঁকে পড়ছে, ঠিক আছে? সেই কথাটা বলেছে। তাহলে কারা ঢুকে পড়ছে সেটা আসলে আইডেন্টিফাই করা হচ্ছে, যার কারণে এখানে আইডেন্টিফাই দোজ হু মোস্ট এফেক্টেড বাই বোরডম এটা হবে, ঠিক আছে? তো ই নাম্বারটা আপনি 8 দিতে পারেন। আচ্ছা, এজ গ্রুপটা দেওয়া যাবে না কারণ এইখানে সরাসরি বলেনি যে এজ গ্রুপরাই বেশি এফেক্ট হচ্ছে, কিন্তু শুধু আপনার ইয়ে টিনেজারের কথা বলেছে। কিন্তু তার মানে এই না যে আপনার এজ গ্রুপটাই এফেক্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, টিচারের কথা এখনো পেলাম না, নিউ এক্সপ্লেনেশন বা নিউ কিউর এই দুইটা বাকি আছে। আর এইটা তাই না? তো এজ গ্রুপের কথা যেহেতু বলেনি এটা দিলাম না আমরা। এফ নাম্বার দেখেন ছোট আছে। আর যদি মনে করেন যে ই নাম্বারটা খুঁজে পাচ্ছেন না, এটা ফাঁকা রাখেন, পরবর্তীতে আপনি আগে এফটা করে ফেলেন, ঠিক আছে? তাহলে এফ নাম্বারটা কি হবে? যে সাইকোলজিস্ট এখানে কি বলতেছে, ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোরডম। ওভার কানেক্টেড মানে কি? অতিরিক্ত যেসব কানেক্টেড এখনকার যুগে, তো মনে করেন যে স্মার্টফোন আছে, সবাই এখন সবার সঙ্গে কানেক্টেড। ওভার কানেক্টেড মানে চ্যাট করতে পারছে, ও অনলাইনে আছে তাও আমাকে মেসেজ দিচ্ছে না। তো এটা একটা একাকিত্বের একটা সোর্স হতে পারে, এরকম একটা কিছু একটা বলেছে। সো ওভার কানেক্টেড লাইফ স্টাইল কি হতে পারে? একটা নতুন সোর্স হতে পারে, বোর্ডমের একটা নতুন সোর্স হতে পারে। আরও একটা কি বলেছে দেখি, কারণ একটা হলে তো হবে না, এখানে তো একটা জিনিস আমরা পেলাম যে ওভার কানেক্টেড লাইফ স্টাইল, মানে একটা নিউ এক্সপ্লেনেশন আমরা পেলাম, তাই না? নিউ সোর্স অফ বোর্ডম। তবে এটা একটা নতুন একটা ব্যাখ্যা যে ওভার কানেক্টেড লাইফস্টাইল মানুষকে একাকিত্বে ফেলতে পারে। আবার বলতেছে যে পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোন অ্যালোন, আমাদের ফোনটা একটু দূরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা কিউর, এটা একটা নিরাময়, এটা একটা উপায়, যে বোর্ডম থেকে বেরিয়ে আসার একটা উপায়। তাহলে একটা হলো ব্যাখ্যা পেলাম, আর একটা হলো উপায় পেলাম যে কিভাবে আমরা বোর্ডম থেকে মুক্তি পেতে পারি, তার মানে নিউ কিউর অফ বোর্ডম, ঠিক আছে? তাহলে একটা নতুন ব্যাখ্যা আর উপায় যেহেতু আমরা পেলাম, যার কারণে আমরা এইটা দিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 3 নাম্বারটা আমরা এইভাবে অ্যান্সার দিলাম। তো এটা একটু ছোট আছে, এটা আপনারা করতে পারতেন। এখন বিষয়টা হচ্ছে যে